ক্রিকেটে কোচের কাজ এবং ভূমিকা যদিও ফুটবলের সঙ্গে তুলনীয় নয়, তারপরও কোচের অবদান কে আর অস্বীকার করে। দুর্দমনীয় অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে জন বুকানন বা শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে ডেভ হোয়াটমোরের অবদানের কথা আমরা স্মরণ করতেই পারি। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হচ্ছেন বাংলাদেশের কোচ। আমরাও এই বিষয়টি নিয়ে কথা বলবো আজ, তবে একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাইকে স্বাগত জানাই আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আজ আমাদের আলোচনার বিষয় কোচ কেমন হলে ভালো হয়। স্টুডিওতে আমাদের সঙ্গী এদেশের ক্রিকেটে সর্বজন শ্রদ্ধেয় দুই অভিজ্ঞ কোচ ও বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী এবং নাজমুল আবেদিন ফাহিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আর পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ। দর্শক, আপনারা চাইলে এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখুন www.facebook.com/যমুনা টেলিভিশন। এছাড়াও চোখ রাখুন www.যমুনা.tv এই অ্যাড্রেসে। আমরা আলোচনা শুরু করতে পারি, কিন্তু আলোচনা শুরু করার আগে অনেক গুজব গুঞ্জন পাখা মেলেছে বাংলাদেশের কোচ কে হচ্ছেন এই সংক্রান্ত একটা রিপোর্ট রয়েছে, সেটা আমরা একটু দেখে নিতে চাই। ঘটা করে ঢাকা এসে কোচ হতে সাক্ষাৎকার দিয়ে গেছেন রাসেল ডোমিঙ্গো। প্রসঙ্গ, প্রধান কোচ হলেও এই দক্ষিণ আফ্রিকানের প্রেজেন্টেশন যত না জাতীয় দল কেন্দ্রিক, তার চেয়ে বেশি ক্রিকেটার তৈরি। তাই তো ডোমিঙ্গো নিয়ে বিসিবির ভাবনা এখন এ কিংবা এইচপি দলের কোচ হিসেবে। যদি তাই হয় তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে কে হচ্ছেন মুশফিক সাকিবদের কোচ। আরও দুজনের সাক্ষাৎকার নেয়ার কথা বলেছিল বিসিবি, আর সভাপতি 3 দিন আগে দাবি করেছিলেন 10 দিনের মধ্যে চূড়ান্ত হবে কোচ। সেই সমীকরণে আগামী সপ্তাহের মধ্যে জানা যাওয়ার কথা কে হচ্ছেন কোচ, কিন্তু এরই মধ্যে ঈদের ছুটি থাকায় কিভাবে তা সম্ভব। আসলে পুরো ব্যাপারটি দেখাশোনা করছেন একা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বাকি পরিচালকরা তাই অন্ধকারে। যতটুকু গুঞ্জন চারদিকে তার অনেকটাই ধারণা থেকে, যে ধারণা থেকেই বিসিবিতে কান পাতলেই শোনা যাচ্ছে দুইটা নাম। পল ফাব্রেস, সাবেকে ইংলিশ কোচের প্রতি বিসিবির চোখ গেল বছর থেকেই। শেষ মুহূর্তে পারিবারিক কারণে সরে না দাঁড়ালে তাকেই দেখা যেত স্টিভ রোডসের জায়গায়। ট্রেভর বেলিসের সহকারী হিসেবে ইংল্যান্ডকে সাফল্য এনে দেয়া কিংবা শ্রীলঙ্কার কোচ থাকায় উপমহাদেশ নিয়ে ধারণা থাকা, সব মিলিয়ে এগিয়েছিলেন তিনি। কিন্তু এবারও পারিবারিক কারণে না করে দিয়েছেন পল ফাব্রেস। দ্বিতীয় মাইক হেসন, নিউজিল্যান্ডের সাবেক কোচ। কিউইদের সাফল্যের শিখরে নিয়ে যেয়ে তিনিও পারিবারিক কারণে সরে দাঁড়ান। তার দিকে চোখ আছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। সেই সাথে তিনি চুক্তিবদ্ধ আইপিএলের দল কিংস 11 পাঞ্জাবের সঙ্গে। কিন্তু আইপিএলে চাকরি ছাড়া এটা পরিষ্কার তিনি আবারও ফিরছেন কোচিংয়ে। সেই সুযোগ নিতে চায় মিকি আর্থারকে বিদায় করে দেয়া পাকিস্তানও। তবে ঈদের পর সাক্ষাৎকার দিতে আসার কথা রয়েছে মাইক হেসনের, আর যদি তাই হয় সেদিনই বাংলাদেশের কোচ হয়ে যেতে পারেন মাইক। তবে এর মধ্যে সাবেক কোচ চান্দিকা হাথুরু সিংয়ের সঙ্গে কথাবার্তাও চালিয়ে যাচ্ছে বিসিবি। বরখাস্ত না হলেও তিনি যে আর শ্রীলঙ্কায় থাকছেন না সেটা প্রায় পরিষ্কার। ক্রিকেটার বা কর্তাদের অনেকেই বিপক্ষে থাকলেও বিসিবির সাথে টেলিফোনে কথা হতে পারে তার, তাই তো সম্ভাবনা এখনও আছে চান্দিকার। এসব গুঞ্জন নাকি চমক থাকবে প্রধান কোচ নিয়ে, সেই ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেতে পারে ঈদের পরই। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা তাহমিদ আহমেদের রিপোর্টটিতে দেখছিলাম যে সম্ভাব্য কোচের তালিকায় কারা রয়েছেন, কার অবস্থান কোথায় এবং কবে নাগাদ বাংলাদেশ কোচ পেতে পারে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ঈদের পরের সপ্তাহটা আসলে খুব গুরুত্বপূর্ণ, সেই সময়ে হয়তোবা বাংলাদেশ কোচ পেয়ে গেলেও যেতে পারে। তো আমরা তো দেখলাম কিছু নাম এসেছে, কিন্তু কেমন কোচ হলে বাংলাদেশ দলের জন্য ভালো হয়। আমরা যদি এই ট্যাগলাইনে আমাদের আলোচনাটা আজকে শুরু করি, সেটা কেমন হয়, কারণ আমরা কিন্তু পেয়েছি এমন দুজন অতিথিকে আজকে আমাদের অনুষ্ঠানে, যারা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সর্বজন শ্রদ্ধেয়, পূজনীয় এবং বলা যায় যে থার্ড আইও। আমরা অনেক কিছু দেখি কিন্তু তাদের দৃষ্টি দিয়ে। একজন হচ্ছেন জালাল আহমেদ চৌধুরী এবং একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। তাদেরকে আমরা পরিচয় করে দিয়েছি। আমি শুরু করব জালাল ভাইয়ের কাছ থেকে। জালাল ভাই, বাংলাদেশের ক্রিকেট তো হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়েছে। আপনি বাংলাদেশের ক্রিকেটের প্রায় পুরো পথটাই আপনি দেখেছেন স্বাধীনতার পর থেকে।
আপনার কাছে যদি আমি যেতে চাই, আমি যদি প্রথম প্রশ্নটা আপনাকেই করি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য ঠিক কেমন কোচ হলে ভালো হয়, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। এখন কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি ধরনের কোচ প্রয়োজন। এখন এটা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথম দেখতে হবে যে প্রকরণগতভাবে, শ্রেণীগতভাবে কোচদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী কোচদেরকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো মোটা দাগে অনেক ভাগ করা যায়। তো মোটা দাগে আমি 3টা ভাগের কথা বলবো। একজন হচ্ছে যে খুব কর্তৃত্বপরায়ণ কোচ, খুব অথরিটিভ। আরেকজন ধরেন প্যাসিভ, ইজি গোয়িং ম্যান। হ্যাঁ, সবাই সঙ্গে মানায় চলার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, আরেকজন হচ্ছে খুব সমবায় ভিত্তিক কোঅপারেটিভ কোচ আর কি। উনি সবারটা শোনেন, নিজে ডিসিশন নেন, কিন্তু অন্যের প্রতি সম্মান রেখে আর কি। সবাইকে সম্মান দেন এবং সম্মান দিয়ে সম্মান নেন, এবং দলের যে সংহতিটা তৈরি করাটা তার দায়িত্ব, সেটা বোঝেন। তো এই অবস্থা থেকে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমাদের অনেক স্টেক হোল্ডার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাদের রিপোর্টটাই আমি এখনই দেখলাম যে একটা কোচ নির্বাচনের ব্যাপারে একটা ধোঁয়াশা আছে, এবং আপনারা বললেন যে বোর্ড সভাপতি ছাড়া আর কেউ কোনো ধারণাই দিতে পারে না। তো তার মানে তিনি কারোর সঙ্গে আলোচনা করছেন কি করছেন না, সেইটাও একটা ধোঁয়াশার ব্যাপার। তো এখানে যে ব্যাপারটা আছে যে মূল যাদের নিয়ে কাজ করবে সেটা হচ্ছে খেলোয়াড়রা। খেলোয়াড়রা এই আলোচনা আছেন কিনা, আমি জনের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ডিসকাস করতে হবে সেই কথা বলছি না, কিন্তু একটা কোর ইউনিট আছে ন্যাশনাল টিমের, লিডিং প্লেয়ার্স। হ্যাঁ, তো তাদের সঙ্গেও একটু আলোচনা হয়েছে কিনা, এই জাতীয় কোনো খবর আমি মিডিয়াতে দেখিনি। মিডিয়া তো খুব সূক্ষ্মভাবে রিপোর্ট করে। তো এটার উপস্থিতি থাকলে, এই প্রসঙ্গটার উপস্থিতি থাকলে আমরা দেখতাম। তো মূল হচ্ছে যে খেলোয়াড়, কর্মকর্তা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যারা আছেন আর কি জড়িত, তাদের সবার সঙ্গে ওই কোচ, আমি যেই কোঅপারেটিভ কোচের কথা বলছি, সবার সঙ্গে তিনি ভাব বিনিময় করবেন, এবং সেই সমস্ত ভাবের থেকে তিনি তার জেসটা নেবেন, মানে মূল জিনিসটা নেবেন, এবং তার সঙ্গে যতটুকু মিলিয়ে দেখবেন, যুক্তি দিয়ে দেখবেন যে কারটা কতটুকু নেওয়া যায়, এবং আলোচনার সময়ই কোনোটা যদি কারোর সঙ্গে মতানৈক্য হয় সেটা তখনই মিটিয়ে নেবেন যুক্তির মাধ্যমে। এবং আরেকটা ব্যাপার আছে, সেই কোচের এখন আমরা দেখছি, আপনি হাঁটি পাপা করে বাংলাদেশের অনেক দূরে এগিয়ে আসার কথা বললেন। আগে একটা সময় ছিল একজন কোচ, ফাইনাল নিশ্চয়ই সাপোর্ট করবে আমাকে, একটা কোচ ছিলেন 12-in-1 একটা পর্যায়ে। আমরা ধীরে ধীরে এই কোচিং সেক্টরটাকে, মানে স্ট্রেংথটাকে বাড়িয়েছি, আরও সাহায্যকারী হাত এসেছে মেন কোচের সঙ্গে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা ক্রিকেটের প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারের সঙ্গে একজন বিশেষজ্ঞ টিমের সঙ্গে পাচ্ছি প্রত্যেকটা সেক্টরে। তো মেইন কোচ যিনি হবেন, তার এই প্রত্যেকটা, তিনি একজন ব্যান্ড মাস্টারের মতো। অর্কেস্ট্রাকে কীরকম কত মধুর সুরে বাজবে সেটা নির্ভর করে প্রত্যেকটা যন্ত্রের উপর ওনার দখল আছে কিনা, এবং উনি তদারকি করতে পারবেন কিনা যে এই যন্ত্রটা মানে ইয়েতে ব্যাকআপ পাচ্ছে। মানে হি শুড বি অ্যান অলরাউন্ডার, অলমোস্ট ভেরি ট্রিকি, উইটি অ্যান্ড উইথ উইজডম আর কি, সেই অলরাউন্ডার আর কি। যে তার এখন তিনি মানে টিমের রিজাল্টটা না, টিমটা দীর্ঘমেয়াদী একটা ভালো রেজাল্ট ধারাবাহিকতার মধ্যে আসবে সেরকম একটা সুসংহত ইউনিট তিনি তৈরি করবেন। তার কার্যকাল যত নির্দিষ্ট কার্যকালের ভিতর তিনি এমন কিছু অবদান রেখে যাবেন যার ফল আমরা পরে পেতে পারি। তো আমি এই যে 3 ভাগে আমরা অনেক কোচকে দেখেছি, এবং এই কোচদের ভিতরে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই চরিত্রগুলো দেখেছি। তাতে দেখেছি যিনি কোঅপারেটিভ তিনি সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছেন বিশ্বব্যাপী। তিনি টিমের সঙ্গে, যেমন টিম দীর্ঘদিন অনেক 20 বছর আগে কোচিং করিয়েছেন, এখনও টিম সেটাকে স্মরণ করে। আপনি কয়েকজন কোচের কথা বলেছেন। হ্যাঁ, তো আমাদের ওইরকম একটা কোচ, একজন ফাদার ফিগার দরকার। কারণ আমাদের একটা ভাবতে হবে যে এই মুহূর্তে আমাদের কি চাই। আমাদের ক্রিকেটের অবস্থানটা, আমরা কি অস্ট্রেলিয়ার পর্যায়ে আছি, না ইন্ডিয়ার পর্যায়ে আছি, না ওয়েস্ট ইন্ডিজের পর্যায়ে আছি, আমাদের কাছাকাছি কোনটা? মানে আপনি বলছেন যে অবস্থানের প্রেক্ষিতে তাকে নিরূপণ করতে হবে যে আপনার কেমন কোচ চাই। কেমন কোচ চাই।
তো আমরা যেই অবস্থায় আছি সেখানে আমাকে টেনে তুলতে হবে। তো এক্স্যাক্টলি। সেই কোচকে ব্যক্তিত্বপরায়ণ হতে হবে, কর্তৃত্বপরায়ণ হতে হবে, কিন্তু একই সঙ্গে তিনি সহযোগী মনোভাব নিয়েও কাজ করবেন। আমরা একদম সাম্প্রতিক সবচেয়ে বিতর্কিত যে কোচ, তিনি সাফল্য পেয়েছেন, তারপরেও তার সাফল্যকে ছাপিয়ে তার সমালোচনাটা বেশি হয়েছে। চন্ডিকা হাথুরু সিং এর কথা বলছেন। যাই হোক, আমি নাম নিতে চাই না করো। তো তাকে নিয়ে যে এত বিস্তর সমালোচনা, সেটা ওই কারণেই যে তার কর্ম আমাদের দলের উপর দীর্ঘমেয়াদী কোনো এফেক্ট রাখেনি, এবং কোনো মানে শুধু তার গাইডেন্সে, তার মানে জিয়েতে আর কি, তার কি বলবো, এটা অভিভাবকত্বে কোনো অপরিচিত খেলোয়াড় তৈরি হয়নি। প্রচুরভাবে পরিচিত হয়নি। মানে নতুন খেলোয়াড় তিনি তৈরি করতে পারেননি। না, না। বাংলাদেশের ক্রিকেটকে আলটিমেটলি তিনি লঙ্গার ভার্সনে চিন্তা করেননি। ওনাকে দু একজনের উপর তার যে এক্সপেরিমেন্ট গেছে, সেটা তৈরি খেলোয়াড় একটু মূলধারার থেকে একটু বিচ্যুত হয়েছেন, সেটা আমরা দেখতে পারি বেশিরভাগ। তার এক্সপেরিমেন্ট খুব সুফল দিয়েছে, এরকম কিছু দেখতে আমরা পারি একটু না। নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে যেতে চাই যে অনেকগুলো প্যারামিটারের কথা বললেন জালাল ভাই, আপনিও নিশ্চয়ই এগুলোর সঙ্গে একমত হয়ে আরো কিছু বাড়তি কথা বলতে চান। ধন্যবাদ। জালাল ভাইয়ের কথা সূত্র ধরে বলি, জালাল ভাই একটা কথা প্রসঙ্গে একটা জিনিস এনেছেন, দীর্ঘমেয়াদী কথা এনেছেন। আমার মনে হয় আমাদের প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার, যে আমাদের প্রেক্ষাপটটা কি। আমরা যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের অবস্থা দেখি, ওখানে যখন একজন কোচ যাবে, সেই কোচ ওই দেশের জাতীয় দল নিয়ে কাজ করবে। ওই কোচকে কিন্তু চিন্তা করতে হবে না যে কাউন্টির খেলা কেমন করে চলছে বা স্টেটের খেলা কেমন করে চলছে, শেফিল্ড শিল্ড কেমন এদের চলছে। হ্যাঁ, এদের 5 বছর পরে বা 10 বছর পরে এদের পরিকল্পনা কি, কিছু চিন্তা করতে হবে না। শুধু ওই সময়টাই তার চিন্তা করতে হবে এবং বেস্ট পারফরমেন্সটা নিয়ে নিতে হবে। কিন্তু আমরা উইর এ ডেভেলপিং ক্রিকেট নেশন, এবং আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে আমরা কি করতে চাই, এবং সেই জন্য আমাদের কি করতে হবে বললেই আমাদের পেছনে তাকাতে হবে। সো আমাদের এমন একজন কোচ দরকার যিনি পেছনে তাকাতে রাজি আছেন। সাধারণ এটা হয় না। সাধারণত এখন যারা কোচিংয়ে আসেন, দে আর ভেরি প্রফেশনাল ইন দ্য সেন্স দে আর ভেরি কমার্শিয়াল এজ ওয়েল। সো নিজের ক্যারিয়ারটা ওনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং ক্যারিয়ার বলতেই তারা যতক্ষণ থাকবেন সেই সময় তারা বেস্ট পসিবল রেজাল্টটা দেওয়ার কথা শুধু চিন্তা করেন, এবং সেটা দেওয়ার জন্য যদি কিছু ভাঙচুরও করতে হয় তাতেও তারা কিন্তু রাজি। এতে ব্যক্তিগতভাবে আমাদের কিছু, যদি আমরা আমাদের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করি অতীতে গত 10-12 বছরে, কিছু কিছু কোচের হিস্ট্রি কিন্তু এমনই যারা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তারা সাকসেসফুল, কিন্তু তারা কিছু ভাঙচুর করে গেছেন। কিন্তু জাল ভাই যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বেশ কিছু মেধাবী খেলোয়াড়দের আমরা গত 5-7 বছর ধরে দেখছি, তারা আমাদের জাতীয় দলের আশেপাশে ঘোরাঘুরি করছে বা জাতীয় দলের ভেতরে আছে, কিন্তু তার মধ্যে থেকে একজনও টেকসই প্লেয়ার আমরা পাইনি। রিয়েরলি হয়তো একজন বা দুজন, ভেরি রেয়ার, তাও ওই পর্যায়ে আসেনি। এটা কিন্তু দারুণ ব্যর্থতা আমাদের সেসব কোচদের। তাই আমাদের এখানে এমন একজন কোচ দরকার যে সেই ধরনের স্বপ্ন দেখে, নিজেকে উপরে ওঠানোর, এবং তার সাথে সাথে যে দলটাকে সে কোচিং করবে, এবং আমাদের মতো একটা দল যেটা ডেভেলপিং ক্রিকেট নেশন যেটা বলছি, এই দলটাকে উপরে ওঠানোর চেষ্টা করবে, এবং এই দলকে উপরে ওঠানোর জন্য সামনে এবং পেছনে তাকানোর যে ব্যাপারটা, সেদিকে তার দৃষ্টি থাকবে। কারণ আমি বারবার বলি যে আমাদের খেলোয়াড়রা বেশিরভাগই একেবারে পরিণত হয়ে জাতীয় দলে আসে না। আনফিনিশড প্রোডাক্ট অনেকেই জাতীয় দলে আসে, এবং এই কোচের সেই প্যাশনটা থাকা দরকার, সেই আনফিনিশড প্রোডাক্টটাকে ফিনিশড গুডসে পরিণত করার চেষ্টা এবং উদ্যমটা থাকাটা খুব দরকার। আমি যদি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু চন্ডিকা হাথুরু সিংয়ে তিনি লিস্টে রয়েছেন, আমরা যে নামগুলো শুনছি তার মধ্যে তার নামটাও রয়েছে, এবং তিনি এই মুহূর্তে জবলেস। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিটা শেষ হয়ে গেছে, মানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই আসলে চুক্তিটা শেষ করে দিয়েছে। তো তিনি অ্যাভেইলেবল। তো আমরা কি ধরে নিতে পারি, আপনারা যেটা বলছেন যে চন্ডিকা হাথুরু সিংয়ের প্রথম যে টেনিউরটা ছিল সেখানে তিনি সাফল্য পেয়েছিলেন দল হিসেবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আসলে তিনি সেই অর্থে তেমন কিছু দিতে পারেননি? ইন দ্য লং রান কথাটা কিছুটা সত্য, এবং আমরা যদি সফলতার কথাগুলো বিবেচনা করি বিশেষ সময়, সেখানে যে খুব কনসিস্টেন্ট একটা প্যাটার্ন ছিল তা না, কিন্তু সেই কনসিস্টেন্সির অভাব ছিল, এবং সেই কোচ চলে যাওয়ার পরে যদি দলটা আবার যদি ভেঙে যায়, তার মানে কাজটা খুব ভালো কাজ হয়নি।
একজন যদি 2-3 বছর একটা টিমের দায়িত্বে থাকে এবং তার অবর্তমানে সেই টিম যদি সেই ধারাটা ধরে রাখতে না পারে, কারণ একটা ফিলসফির উপরে দিয়ে কিন্তু একটা দল তৈরি হয়। এবং আমি যেটা বলছিলাম এর আগের কথাতে বলছিলাম যে একটা ফিলসফির কথা, যে ফিলসফিটা সেই তার দলেও থাকবে এবং তার দলের নিচে যারা আছে তাদের মধ্যে সেই ফিলসফিটা ছড়িয়ে দেওয়ার ব্যাপার আছে কিন্তু, তাইলে কিন্তু ব্যাপারটা টেকসই হয়। কারণ পরবর্তী যে খেলোয়াড়গুলো আসবে সেই একই চিন্তাভাবনা, একই চিন্তাধারার মধ্যে দিয়ে তারা গড়ে উঠেছে, সেই জিনিসটা খুব জরুরি। কিন্তু তাদের মধ্যে এই জিনিসগুলো আমরা কিন্তু দেখিনি। যেটা হয়েছে যে অন দ্য স্পট এইটি ডিসিশন হয়েছে, ওই প্লেয়ারটা দরকার, ওই প্লেয়ারটা দরকার। সো আগে পিছে কোনো পলিসি বা কোনো সিস্টেম ফলো করা তেমন কোনো কিছু ছিল না, কিন্তু হঠাৎ এলোমেলোভাবে অনেক কিছু হয়েছে। কিন্তু রেজাল্টটা হয়তো এসেছে, কিন্তু সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করা উচিত ছিল সেখানে যথেষ্ট গুরুত্বটা দেওয়া হয়নি। সিস্টেম, আমি বারবার বলি যে সিস্টেমটা নষ্ট হয়েছে। আগের কোচে তো সরাসরি বলতে হয় যে সিলেকশন প্রসেসের মধ্যে তার যে অন্তর্ভুক্তির মধ্যে বোধহয় দোষের কিছু নেই, কিন্তু তার যে ডমিনেশন ছিল, তার যে একক যে ইয়েটা ছিল, সেটা হয়তো খুব আমাদের জন্য খুব একটা ফলপ্রসূ ব্যাপার ছিল না। সে এতে যেটা হয়েছে যে পুরো সিলেকশন প্রসেসটা হয়তো মূল যারা সিলেক্টর ছিলেন তাদের যতটুকু দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল, কারণ তারা সবচেয়ে ভালো জানেন এইসব খেলোয়াড়কে, তারাই দেখে আসছেন গত 5, 7, 10 বছর ধরে, একেবারে ছোটোবেলা থেকে। তো তারা জানেন তারা ভেতরে বা বাইরে কেমন বা কতটুকু কী করতে পারবে। সো ওইসব যে সিস্টেমের ব্যাপারগুলো থাকে, এই সিস্টেমগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সো আমার মনে হয় ওই ধরনের একজন কোচকে দরকার, যিনি সত্যিকার অর্থে তার চলে যাওয়ার পরেও, জালাল ভাই এর কথা বলছেন, তার চলে যাবার পরেও সেই দলটা যেন দাঁড়িয়ে থাকে। ঠিক তাই, মানে তিনি যে কাজটা করেছেন তার প্রমাণ যেন থেকে যায়। জালাল ভাই, আপনার কাছে যেতে চাই যে প্রসঙ্গ কিন্তু চলেই আসছে, যেহেতু আলটিমেটলি স্টিভ ব্রোডসের আগে কোচ ছিলেন চেন্ডিকে হাতুরু সিংয়ে। সেই হাতুরু সিংয়ে মানে মোটা দাগের কোচ আর কি, যার কাছ থেকে বাংলাদেশ পেতে চেয়েছিল কিছু। বিশ্বকাপ যে ব্যর্থ বাংলাদেশ হয়েছে, মানে আপনার যদি আপনি সাকিব আল হাসানের পারফরমেন্সটাকে এক পাশে রাখেন, তাহলে অন্য আলোচনায় হয়তো আপনাকে বলতেই হবে যে আপনি তো ঘুরে ফিরে ফাহিমের কথাতেই আসতেছেন। হ্যাঁ, এর দায়টা আসলে হাতুরুর উপরে যে দেবেন কিনা। হাতুড়ের উপরে এটা আমি খালি শুধু একা হাতুড়ির দোষ দিব না, পুরা আমাদের সিস্টেমেরই দোষ। সিস্টেমেরই দোষ। আমরা ওইরকম নিউক্লিয়াস তৈরি করতে পারি নাই যেটা দিয়ে আমরা যে কোনো সময় রেডি ফর রিপ্লেসমেন্ট, হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের নেই। আমরা যেতে গত শ্রীলঙ্কার সিরিজে দেখলাম শ্রীলঙ্কা একটা ভাঙচুরের ভিতর দিয়ে গেছে, কিন্তু তাদের হাতে সাপ্লাইটা ঠিক ছিল। লর্ডস অফ ট্যালেন্ট। হ্যাঁ, তো তাদের যে হাতুড়া সিং বা কোচ মাইনাস কোচ যে পরিচালনা ব্যবস্থা, হ্যাঁ, সেটা আমাদের চেয়ে অনেক জোরালো। সেই জন্য তারা রিপ্লেসমেন্টটা পেয়ে গেছে। তাদেরও খারাপ সময় গেছে, কিন্তু দ্রুত তারা কভার আপ করেছে। ওই সিস্টেমটা যাদের যত ভালো তারা তত তাড়াতাড়ি রিকভার করে। আমি অস্ট্রেলিয়ার সাইডটা দেখেন না, একদম খুব নিকট অতীতেই খুব ভাঙচুর অবস্থায় ছিল অস্ট্রেলিয়া, বিশেষ করে এই যে স্মিথ আর ওয়ার্নারের নিষিদ্ধ হওয়ার পর খুব ভাঙচুর, কিন্তু কত দ্রুত, মানে জেট গতিতে আমি বলবো তারা ঘুরে দাঁড়িয়েছে, বিকজ তার সিস্টেমটা এরকম সিস্টেম তৈরি আছে। কেউ মানে ওইরকম একদম খুব সে না হলে চলবে না এরকম খেলোয়াড়ের সংখ্যা কম। হ্যাঁ, অনেক আপাতত তার খুব নাম আছে, দেখা গেল নতুন একটা রিপ্লেসমেন্ট আছে, সে সম্ভাবনা দেখাচ্ছে আরও ভালো। তো সেরকম একটা পরিবেশ হাতুড়া সিং আমাদের এখানে তৈরি করতে পারেনি। তিনি বিজ্ঞ কোচ। আমি একটা এক্সাম্পল দেব। তিনি এই আজকের এই বর্তমান ক্রিকেট বিশ্বে লেগ স্পিনারদের যে দাপট, যে প্রাধান্য চলতেছে, এটা হয়তো তিনি আগেই দেখতে পেরেছিলেন এবং প্রায় চেষ্টা নিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে আমাদের যে সম্ভাবনাময় দুইজন ছিল তাদেরকে তিনি স্টাবলিশ করতে পারেননি। আমি লিখনের কথা বলবো, তানভীরের কথা বলবো, হ্যাঁ, করতে পারেনি। তো দেখা গেল প্রয়োজন মুহূর্তে আমরা আমি একটু ইন্টারাপ্ট করবো এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ কোচ, আমার ধারণা সেই সময় লিখনকে যদি আমরা এ টিমে খেলাতাম, সেই সময় লিখনকে যদি আমরা এমার্জিং কিংবা একাডেমি লেভেলে খেলাতাম এবং আস্তে আস্তে ওকে পরিণত হওয়ার সুযোগ দিতাম, ওই এস্টাবলিশমেন্টের কথা আমি বলছি, সেটাই এটা, তাহলে কিন্তু লিখন হয়তো আজকে জাতীয় দলে খেলতে পারতো। কিন্তু আমি ব্যক্তিগত আমার দলটাকে ভালো করার জন্য একটা সুযোগ নিলাম যে ওকে হলে না হলে তো কিছু করার নেই, ওকে আমি নিয়ে আসলাম, কিন্তু ও ব্যর্থ হলো। কিন্তু
কিন্তু এখন ও শুধু একলা ব্যর্থ হলো না, পুরো একটা আমরা দলটাই। ভবিষ্যতের একটা বলার বলারকে নষ্ট করলাম। আর ওই যে পলিসি ছিল যে অ্যাভেলেবল বেস্ট নিয়েই সে শুধু কাজ করবে, হ্যাঁ, বিল্ডিং দ্য বেস্টের দিকে তার নজর ছিল না। এই জায়গায় আমি বলবো যে ব্যাপারটা আর কি ওই মানের কোচের থেকে আমরা ওইটা আশা করি যে হাতুড়ে সিং রেখে গেছে কবে ওই আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে অনেক কোচ অস্ট্রেলিয়ান কোচেরা কাজ করে গেছে, তাদের কথা আজও আমরা বলি, হ্যাঁ, যে উনি কাজ করেছেন, তার দীর্ঘসূত্রী একটা বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি। তো ওই জিনিসটা আমরা চাচ্ছিলাম। এখন কথা হচ্ছে আমরা ম্যাকিন্সের কথা বলছেন, রিচার্ড ম্যাকিন্স। ফাইমের কথা আরো দু একজন আছে, আছে। আমি ফাইমের কথা সূত্রে আরেকটা জিনিস ডিস্ট্রাকশন করতে চাই, যে ফাইম যেটা বললো যে অস্ট্রেলিয়ান কোচকে এই শেফিল্ড শিল্ডের ভাবনা ভাবতে হয় না, কিন্তু আমার দেশের কোচকে এটা ভাবতে হয়, কারণ তার উপকরণগুলি আসবে এইসব জায়গার থেকে। হ্যাঁ, তো আমাকে এডি বার্লো একটা কথা বলতেন যে আমি তো জাতীয় দলের কোচ না তোমাদের, আমি যে দায়িত্ব নিয়ে আসছি, তখনকার বোর্ডের সঙ্গে তার যাই কথাবার্তা হয়েছে, আমি পুরা বাংলাদেশের কোচ। তো তার বাংলাদেশের স্থানীয় যে কোচিং সিস্টেম তার উপরে তার বিশেষ নজর ছিল। তিনি স্থানীয় কোচদের সঙ্গে প্রায়ই মেলামেশা করতেন, ভাব বিনিময় করতেন, এবং সেটার এফেক্টও আমরা পেয়েছি। কি বলো? অ্যাবসলিউটলি সেম গোস টু রিচার্ড ম্যাকিন্স। আপনি এর আগে গর্ডন কেনিজের অভিজ্ঞতা এরকম। তো আমরা ওই ধরনের একটা কোচ চাই যিনি বাংলাদেশ আমাদের হবেন। হাতুড়া অনেক ভালো কোচ, কিন্তু উনি আমাদের হতে পারেননি। এখন খেলোয়াড়দের নিয়ে হচ্ছে কোচের মেইন কাজ। খেলোয়াড়ের সঙ্গে সমন্বয় এবং মনোভাব এক সমতায় না থাকলে, সেখানে যদি উঁচু নিচু হয়, তাহলে কি হয়, প্রোডাক্টটা আলটিমেটলি দাঁড়ায় হওয়ার কথা না। এখানে এই প্রসঙ্গে ওই ব্যাপারটা হচ্ছে, এটা একটা লোকে এটাকে গুরুমুখী বিদ্যা বলে। সেই গুরুমুখী বিদ্যাটা হচ্ছে কি, রবীন্দ্রনাথের একটা গান আছে, গানের কথায় আছে একটা কবিতায়, যে একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, একজন গাবে খুলিয়া গলা, আরেকজন গাবে মনে, না? তো ওইখানে গেলে তখনই গানটা ভালো শোনা যায়। কিন্তু আমাদের এখানে কি দেখলাম, আমরা ব্যক্তিগত রিলেশনশিপটা কি ছবিটা আমাদের কাছে আসতেছে। এখন এই মুহূর্তে যদি আবার হাতুড়া সিংহে নিয়ে আমরা চিন্তা করি, তাহলে ওই গ্রাম্য প্রবাদের কথা মনে পড়ছে, নাড়া কয় ভাই বেলতলায় যায়, তো রেজাল্টটা ঘুরে ফিরে ওইরকমই আসবে। এখন ওই যে আপনার বললেন যে এখানে তো আমাদের মানে যে ছবিটা ভাসে, রিপোর্টারদের রিপোর্ট থেকে যেটা আসে, এখানে আমরা অথরিটেরিয়ান কোচ তো আমরা চাই না, আমরা কোঅপারেটিভ কোচ চাই। কিন্তু আমাদের ক্ষমতার চরম শিখরে যিনি, তাকে দেখা যাচ্ছে ওই অথরিটেরিয়ান কোচের চরিত্রে নিয়েছেন। এই কোচ কাকে দরকার, এটা যদি বোর্ড ডিরেক্টরদের সঙ্গে আলাপ না করেন, প্লেয়ারদের সঙ্গে, যে কোর ইউনিটের কথা বলছি, আমাদের টিমের প্রধান খেলোয়াড়দের সঙ্গে যদি আলাপ না করেন, চাহিদাটা কি, আমি যতই ডিসকাশন করি কি ধরনের কোচ দরকার, সবচেয়ে যারা সরাসরি কাজ করবে তারা যখন বলবে কীরকম কোচ দরকার, সেটাকে মানতে হবে, আমি সেটা বলছি না, কিন্তু সেটাকে গুরুত্ব সহকারে সেটা নিয়ে ভাবতে হবে। তো সেই ভাবনার ফলে পরে যে রেজাল্টটা আমরা পাবো, আমি চাইলে একজনকে পাবো এটাও সিওরিটি না, কিন্তু আমার প্রায়োরিটি লিস্ট থাকবে। কিন্তু যেখানে আমি জানি আমার পরীক্ষিত লোক যে নিয়ে আমার উপকারে, আলটিমেট উপকারে আসতেছে না, তো তাকে নেওয়াটা একটু আমার মনে হয় দুঃসাহসের কাজই হবে। ফাহিম ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন জালাল ভাই, এবং নিশ্চয়ই আপনিও তো মাঝখানে একবার বলেছেন যে এডি বার্লো, রিচার্ড ম্যাকিন্স, তারা আসলে যারা লোকাল কোচ রয়েছেন তাদের সঙ্গে কথা বলতেন, এবং একজন ফরেন কোচ তো আসলে সব ক্রিকেটারকে চেনেন না, জানেনও না, সংস্কৃতি সম্পর্কেও তার খুব ভালো ধারণা নেই, বা এক ধরনের একটা খেলোয়াড়ের বিল্ড আপ কি সেটা হয়তো তিনি ভালো জানেনও না। তো তার স্কাউটিংয়ের বড় একটা শক্তি হতে পারে লোকাল কোচরা, তাদের সঙ্গে মেলামেশাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আপনি বিসিবিতে খুব কাছ থেকে দেখেন, মানে নিকট অতীতে যেসব কোচ রয়েছেন, কারোর মধ্যে কি এটা দেখেছিলেন, মানে এই দুইজন ছাড়া? আমার খুব বেশি চোখে পড়ে স্টিভ ব্রোডসের কথা বলি, যদি খুব বেশি চোখে পড়ে। স্টিভ ব্রোডসের আমার সাথে খুব একটা ইন্টারাকশন হয়নি, যেহেতু আমি গেম ডেভেলপমেন্ট থেকে উইমেন্স ক্রিকেটে চলে গেছি, সেই জন্য। বাট এটা আমি একটু আগেও যেটা বললাম, যে আমাদের প্লেয়িং ফিলসফি কী হবে, জাতীয় দলের প্লেয়িং ফিলসফি কী হবে, সেটার সাথে যদি একেবারে গোড়াতে যারা আছে, যারা 10 বছর পর জাতীয় দলে খেলবে, এখন আন্ডার 15 ন্যাশনাল টিমে খেলছে, তাদের কথা অন্তত যদি বলি, যদি এই ফিলসফিটা একই না হয়,
তাহলে কিন্তু এটা মিলমিশটা কখনোই হবে না, এবং এটা খুব কঠিন ব্যাপারও না। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা ইচ্ছের ব্যাপার, যে আমরা যদি সেই ইচ্ছেটা থাকে তাহলে এটাকে আস্তে আস্তে ছড়ানো সম্ভব। কিন্তু কথা হলো সেই ধরনের লিডার আমরা কখনো পাইনি যে যারা এতটা ডিপলি এটা বিষয়টা নিয়ে ভাববে। কারণ ফর এক্সাম্পল আমরা এখন কিন্তু বেশ শুনতে পাচ্ছি, সবাই কিন্তু বলছেন, ইভেন বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন যে আমাদের ফিল্ডিংটা গ্রহণযোগ্য মানের নেই। থ্যাঙ্কফুলি এখন সবাই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, এবং এটা কেন নেই এটা জানা দরকার আমাদের। এবং এটা আমরা যদি আশা করি যে এখন জাতীয় দলের খেলোয়াড়রা হঠাৎ করে জন্টি রডস হয়ে যাবে, সেটা কিন্তু অনেক বেশি চাওয়া হয়ে যাবে। কিন্তু যদি জন্টি রডস হতেই হয়, আমাদের 15 বছর বয়সের ওই ছেলেটা দিয়ে শুরু করতে হবে। সো আমি এটাই বলছি যে এই কোচকে এখন চিন্তা করতে হবে, হ্যাঁ আমার দল এখন এখানে আছে, কিন্তু আমি যদি একটা গাইডলাইন দিতে পারি, আমি যখন থাকবো না 5 বছর পরে ওই ছেলেটা যখন এখানে আসবে, ও যখন এইভাবে খেলবে, এই দলটা একটু বেটার হবে। এই কথাই আমরা কিন্তু বাবা বলছি, আমরা এই ধরনের একটা কোচ চাচ্ছি। আমাদের যে ফিলসফিটা হবে তার, সেই ফিলসফিটা যেন ডিপ রুটেড হয়, সেটা যেন ডিপ রুটেড হয়, কমপ্লিট ক্রিকেট জুড়ে সেটা যেন থাকে। ধন্যবাদ। আমরা আসলে আলোচনা করছি এবং কেমন কোচ বাংলাদেশের হলে ভালো হয় তার অনেকখানি কিন্তু আমরা রূপ দুজনের কণ্ঠে দেখতে পেলাম, ধরা পড়লো অন্তত, আপনারাও শুনলেন। দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর কিন্তু আরও কথা রয়েছে, আমাদের সাথেই থাকুন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকের বিষয় কোচ কেমন হলে ভালো হয়। স্টুডিওতে আমাদের সঙ্গী এদেশের ক্রিকেটের 2 অভিজ্ঞ কোচ ও বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী ও নাজমুল আবেদিন ফাহিম। জালাল ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আমরা পূর্বপর আলোচনা করেছি, কিন্তু আমরা যদি সামনে তাকাই যে এমন কোনো কোচ কি রয়েছেন ওয়ার্ল্ড সার্কিটে যিনি বাংলাদেশে এলে, বাংলাদেশ দলের দায়িত্ব নিলে আসলে বাংলাদেশের ক্রিকেটের চেহারাটা বদলাতে পারে বা পারতো? হ্যাঁ, এখন অ্যাভেলেবেল আছে, থাকলেই তো হবে না, আমাদের তাকে পাইতে হবে, তো তারও তো ইচ্ছা থাকতে হবে। এখন আমাদের বোর্ড তো মনে হয় অনেক, যদিও ধোঁয়াশার মধ্যে ব্যাপারটা, তবুও চেষ্টাটা করছেন, এটা তো বোঝাই যায়। তো যদি শর্ট লিস্টে যাদের পেয়েছেন তার মধ্যে থেকেই চয়েস করতে হবে। তো এখন যদি একদম একদম লেটেস্ট যে 2 জন আছেন, তাদের মধ্যে তাদের মানে নিকট অতীতের পারফরমেন্স এবং এই মার্কেটে তাদের যে রেপুটেশন, সেখান থেকে তো এখন মাইক হাসানকেই মনে হয় বেটার। আর দুনিয়ায় অনেক কোচ আছেন এখন, অনেক আগে আমরা তো পুরানো জেনারেশনের লোক, অনেক আগে যারা কোচিং টোচিং করেছেন, এখন এই ট্রেডে নাই, তাদেরকে পেলে ভালো হতো এরকম মনে করি। এখন বুকানন সাহেবরে পেলে, তার যৌবন সহ তাকে পেলে আমাদের অনেক ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক আছে, এখন ফ্লেচার, ডানকান ফ্লেচার জিম্বাবুয়ান লোক, কিন্তু ইংল্যান্ডকে অ্যাশেজ পুনরুদ্ধার করে দিয়েছেন। ওই ধরনের লোক, মানে তখন ইংল্যান্ডের অবস্থা খুব ভালো ছিল না, সেখান থেকে নিয়ে অ্যাশেজ উদ্ধার অনেক বড় ব্যাপার। আচ্ছা, ইভেন গ্যারি কাস্টেন, ইন্ডিয়া টিম ওর অনেক ভাঙ্গাচোড়া অবস্থার মধ্যে তিনি নিয়েছিলেন, সেখান থেকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। তো চাইতো অনেক বড় কিছু, তো সেরকম কাউকে তো যখন পাওয়া যাচ্ছে না, তখন শর্টেস্ট যে লিস্ট আছে এর মধ্যে অ্যাভেলেবেল বেস্ট যে, এখন কে ব্যাটার এটা ফাহিম বলবে। আমি যা দেখলাম তাতে হাসানের কথাই আমার মনে হয়। ঠিক আছে, না আপনি ঠিকই বলেছেন জানাবো। অ্যাকচুয়ালি ওই ধরনের কোচ যারা বুলমানের কথা যদি বলি বা যাদের কথা বলেন, কোচের পাশাপাশি আমার মনে হয় ওরা প্রত্যেকে একটা আর্কিটেক্টের মতো, কিভাবে সাজাতে হয় ইন দ্য ট্রুয়েস্ট সেন্স, এবার আর্কিটেক্ট এনভায়রনমেন্টটা তৈরি করতে পারে, একদম আর্কিটেক্টের মতো। আমার মনে হয়, আমি আবার বলি যে আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন, আমরা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বলি। সো আমাদের জানা দরকার আমরা যে কোচটাকে নেব সে কি গোল সেট করছে আমাদের দলের জন্য। তাকে যদি 2 বছরের জন্য নেওয়া হয় কিংবা 3 বছর, হোয়াটএভার, কি গোল সেট করছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই গোলটা সে কীভাবে অ্যাচিভ করবে, এইটা জানাটা। তখন আমরা বুঝতে পারবো তার এই প্রসেসটা রিয়েলিস্টিক কিনা, কারণ আমার রিসোর্স কি, আমার প্রেক্ষাপট কি, এটা আমি জানি। সো একজন কোচ এসে যদি আমাকে বলে ইন্ডিয়ার মতো করে বা অস্ট্রেলিয়ার মতো বড়, ইংল্যান্ডের মতো করে বিরাট স্বপ্ন দেখায়, সেটা হয়তো আমাদের সাথে যাবে না। সো আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের ক্ষমতা কতটুকু, আমাদের প্রেক্ষাপটটা কী, সেই অনুযায়ী তার প্রসেসটা, সেই যে প্রসেসটা দেখাচ্ছে সেটার সাথে কম্পেয়ার করা এবং দেখা যে আসলে সেটা মিলছে কিনা। এতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমি যদি বুঝতে পারি যে প্রসেসটা কী, সে ভেঙে যদি তার স্বপ্নগুলিকে দেখায়, তাহলে আমিও
ভেঙে ভেঙে সে অবস্থায় তাকে মূল্যায়ন করতে পারবো। এই অবস্থায় সে 3 মাসে দলটাকে এই জায়গায় নিতে চায়, ওই টুর্নামেন্টে এরকমভাবে নিতে চায়, পেস বলারদের চরিত্র সে এইভাবে বদলাতে চায়, খেলার ফিলোসফি সে এইভাবে চেঞ্জ করতে চায়। সো আমরা টাইম টু টাইম তার মূল্যায়নটা করতে পারবো এবং বুঝতে পারবো সে ঠিক দিকে যেতে পারছে কিনা বা তার কমিটমেন্ট অনুযায়ী সে যেতে পারছে কিনা। সো আমার মনে হয় তার লক্ষ্যটা কী সেটা জানা দরকার এবং সে কীভাবে সে লক্ষ্য অর্জন করতে চায় সেটাও আমাদের জানা দরকার। সেটা যদি আমরা জানতে পারি, সেখানে যদি আমাদের সন্তুষ্টি থাকে, তাহলে বোধহয় সেই কোচটাই আমাদের দরকার। আমরা ইতিমধ্যে দুজন ভালো বোলিং কোচ পেয়ে গিয়েছি এবং হাইলি রিগার্ডেড এখন পর্যন্ত বাংলাদেশের সবখানে ক্রিকেট মহলে। আমরা ড্যানিয়েল ভেটরিকে স্পিন পরামর্শক হিসেবে পেয়েছি এবং চার্ল ল্যাঙ্গাভেটকে পেয়েছি পেস বোলিং কোচ হিসেবে কোটনি ওয়ালসের জায়গায়। এই দুই অ্যাপয়েন্টমেন্টকে আপনি কীভাবে দেখেন? আমি ল্যাঙ্গাভেল্টের ব্যাপারে আমি খুবই ইমপ্রেসড। আমার কাছে আমার গাট ফিলিং এবং ও সম্পর্কে যতটুকু আমি দেখেছি, আমি নিজে কিছুটা স্টাডি করলাম, ও যেভাবে কাজ করায়, ও যেভাবে কাজ করে এসছে, আমার মনে হয় আমাদের পেস বলার উপকৃত হবে। যে অবস্থায় আমরা এখন এই মুহূর্তে আছি, আমরা খুব খারাপ অবস্থায় আছি, বিশেষ করে আমাদের পেস বোলিংয়ের জায়গাটায়। এই জায়গাটায় আমরা বেনিফিটেড হব। তার বিষয়ে বেশ কিছু পড়াশোনা করেছি এবং দেখেছি তার যেসব দল নিয়ে কাজ করেছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্য খুব ভালো হবে। আর ভেটরির কথা বলবো যে হি ইজ মোর এ কনসালটেন্ট দ্যান এ কোচ। এখানে আমার মনে হয় আমাদের দলে স্পিনের অবস্থা কিন্তু আমরা যেভাবে দেখতাম আগে, সে অবস্থায় আমাদের নেই। আমি শিওর জালাল ভাই একমত হবেন যে ভেটরি হ্যাজ আ ভেরি স্মার্ট হেড উইদাউট এনি ডাউট। তার কোচিং সম্পর্কে আমার ধারণাটা খুব স্বচ্ছ না। আইপিএলে একটা দল কোচিং করা এবং এই জাতীয় একটা দল কোচিংয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। প্লেয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে তার অভিজ্ঞতা কতটুকু বা সেখানে সে কতটুকু সফল, আই এম নট শিওর। সে জায়গাটা কত কিছু করতে পারবে। তো আমার ধারণা নিউজিল্যান্ডের মানুষ স্বাভাবিকভাবেই একটু অন্য ধরনের হয়। আমার ধারণা সে খুব ভীষণ কমিটেড একজন মানুষ হবে এবং সে চাইবে ভালো কিছু করতে এবং তার জন্য যা কিছু করা দরকার সে সেটা করবে। এই জন্যই তারও বোধহয় একটা সম্ভাবনা আছে সফল হবার। জালাল ভাই, এই প্রসঙ্গে যে আমাদের বোলিং স্ট্রেংথটা ওয়াইজ পারফর্ম করতে পারছে না কিছুদিন যাবত, বেশ কিছু ছিল, এবং আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ধরেন সেখানেও কিন্তু আমাদের বোলাররা খুব বেশি ভালো করেনি। তো এই পর্যায়ে এসে যে চেঞ্জেসগুলো আসলো, এইটা আসলে কতটা জরুরি ছিল? না, এখানে আমি বোলিংদের পেস বোলারদের ব্যাপারটা বিশেষ করে বলবো, যেখানে আমি তো দেখেছি অন্যান্য প্রসঙ্গ বাদ দিলে তাদের ইনজুরি প্রসঙ্গটা খুব ইম্পর্টেন্ট। প্রায় ভোগাচ্ছে, একজন সম্ভাবনা দেখাচ্ছে প্রচুর, একদম তার মানে সে তার ফর্মের চূড়ায়, এই সময় দেখা গেল যে ইনজুরি তাকে গ্রাস করছে। মোস্তাফিজ বিশ্ব জয় করে ফেললো, তারপরে তার পারফরমেন্সে ভাটা পড়লো। এই ভাটা এর মধ্যে অপোনেন্টরা তাকে যতটা রিড করতে পেরেছে সেটা একটা ফ্যাক্টর অবশ্যই। তার চেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে তার ইনজুরির ভয়। হ্যাঁ, তার ইনজুরি হয়তো ভালো হয়েছে, কিন্তু এই ইনজুরিগত যে দুর্বলতা, সেটা আমরা দূর করতে পারিনি। তার মানে এই সেক্টরটাই আর কি, যারা নিরাময় করেন বা আরও শক্তিশালী ওই ইনজুর্ড মাসলকে আরও শক্তিশালী করার ব্যাপারে যারা ট্রেনিং করেন, এই ব্যাপারটা আমরা হয়তো সঠিক জায়গায় হচ্ছে না, অথবা আমরা এই ইনজুরি ম্যানেজমেন্ট বলতে যেটারে বোঝায় আর কি, সেই জিনিসটা আমরা করতে পারতেছি না। আবার এই যে কোটনি ওয়ালসের ব্যাপারে যে ফাহিম যে কথাটা বললো, সেটা তার এই সেক্টরে তার কোচিং অভিজ্ঞতা, উনি অনেক বড় মাপের প্লেয়ার, তার কোচিং অভিজ্ঞতা সেতটা এক্সপোজ না আমাদের কাছে, আমরা জানি না যে কী করেছেন না করেছেন। একজন এত বড় কোচ, মানে ওই জায়গায় যারা আসেন তাদের কাছে আমরা আশা করি যে তার সাহায্যে আমি যে প্লেয়ারটা তাকে দিলাম সে আরও ধারালো হবে, হ্যাঁ, আরও ধারালো হবে, এবং সেই সূত্রে আরও মানে সিমিলার ধরনের একটা ফুটবল মানে পেস বোলার কোচ কাজ করছে কিছু পেস বোলারদেরকে নিয়ে। তার এই কাজের সূত্রে আরও নতুন এদের সঙ্গে সংমিশ্রণ হবে, ইন্টারাকশন হবে, আরও জুনিয়র বোলারদের তারা উঠে আসবে। তো সেরকম কিছু আমরা দেখিনি, এখানে হয় না, এই জন্য সমালোচনাটা হচ্ছে। আর স্পিনে ভেরিয়েশনটা আসে নাই, কারণ এটাতে আমি বলবো আমাদের লেফট আর্ম স্পিনারদের যে দাপটি বলবো, হ্যাঁ, আধিক্য, এটার চর্চাটা তো বেশি হচ্ছে, সেখানে তুলনামূলকভাবে অফ স্পিন বা লেগ স্পিনের চর্চাটা অত প্রকটভাবে হয়নি, হ্যাঁ, হওয়ার মতো হয়তো প্রেক্ষাপটে ছিল না। এখানে আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি যে ব্যাটারির কথা, ব্যাটারিকে পাওয়া মানে বিরাট একটা অ্যাসেট আর কি, তার ওরকম একটা ভাবমূর্তি
আলা কোচ পাইল, যে আমাদের অনেক অনুপ্রাণিত হবে আমাদের এটা, কিন্তু ওই যে তার 120 দিনের চুক্তি, এবং এই কনসালটেন্সি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে না। আমাদের টিমের জন্য বড় মাপের কোচ দরকার, কিন্তু ধারাবাহিকভাবে টিমে এই অবস্থায় একজন লোক আমাদের হতে পারে না, মানে টিম ম্যান হইতে পারে না। তো টিমটা তৈরি তো বড় পারপাস সবাই মিলে, তখন টিমের ভিতরে ওই মাথার উপর যদি এমন লোক থাকে যিনি আপনি চাচ্ছেন সার্বক্ষণিক নিজেকে কোচ। ভাড়াটিয়া মনে করেন, আজ আছি কাল নেই, হ্যাঁ, খালি পেশাগত দায়িত্বটাই পালন করতেছেন, টিমের একজন হচ্ছেন না। হ্যাঁ, আমি জানি না, ভেটোরিয়া তো অনেক ভদ্রলোক মানুষ, তিনি নিশ্চয়ই হবেন। হ্যাঁ, কিন্তু ওইখানে যদি 2 বছর বা 3 বছরের ব্যাপারটা থাকতো তাহলে আর একটু ভালো হতো। তাহলে কন্টিনিউসলি একটা টার্গেট সেট করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। তাহলে এটা তো সিরিজ ওয়াইজ হবে, সিরিজের আগে আসছে উনি হয়তো অপোনেন্ট খুব ভালো রিড করতে পারবে, অপোনেন্ট যে স্পিনাররা থাকবে, হ্যাঁ, তাদেরকে কাউন্টার করার পলিসিটা আমাদেরকে দিতে পারেন। আর আমাদের হচ্ছে আমাদের বোলারদেরকেও অ্যাটাকের একটা সূত্র ধরায় দিতে পারেন। কিন্তু ওই যে দল গঠনের ভিতরে যে ব্যাপারটা থাকে, দলের সঙ্গে থাকলে ব্যাটারি আছেন, মানে একদম ব্যাটারি আমাদের সঙ্গে 2 বছর কোচিং আছেন, স্টাফ সেটা হওয়ার যে না, না, বিষয়টি থাকে আমি সেটি 120 জনকে মন্দের ভালো ভাবতেছি, কিন্তু ব্যাটারি আমাদের সঙ্গে আমার ধারণা যে খুব ভালো হচ্ছে না। এর বেশি সময় তা বোধহয় তাকে পাওয়া সম্ভব না। আমার মনে হয় সেই জন্যই তার আরো না, সেটাই না, সেটা সেজন্যই, আরো অনেক কমিটমেন্ট রয়েছে, সে কারণেই তো আমি যদি ব্যাটারির চাইতেও একটু আশেপাশের লেভেলের আরেকজনকে পাওয়া যেত, একটু লম্বা সময় ধরে, হ্যাঁ, সার্বক্ষণিক সেটা ভালো হতো আর কি। ঠিক আছে, আমরা আবার আলোচনায় ফিরবো। এই পর্যায়ে আমরা আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আশা করি আপনারা সাথেই আছেন। আরও একবার স্বাগত জানাই স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের বিষয় কোচ কেমন হলে ভালো হয়। স্টুডিওতে আমাদের সঙ্গী এদেশের ক্রিকেটের 2 অভিজ্ঞ কোচ ও বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী ও নাজমুল আবেদিন ফাহিম। জালাল ভাই, আপনার কাছে আরেকবার যেতে চাই যে এদেশে কোচ যেভাবে বিল্ড আপ হন, কোচকে যেভাবে নারিশ করা হয়, কোচ যেভাবে বড় হন, সেই কোচ তৈরি হওয়ার প্রক্রিয়াটা ঠিকঠাক রয়েছে কিনা, এবং ভবিষ্যতে মানে বাংলাদেশের ক্রিকেটের আরও সাফল্যের জন্য দেশি কোচদেরকে আরও কিভাবে মানে বিসিবি সাহায্য করতে পারে বা তাদের বেড়ে ওঠাটা তদারকি করতে পারে? এখানে শুধু বিসিবি না, সবাইকে, আমাদের যারা ক্রিকেটের সঙ্গে আমরা জড়িত সবাইকে বলছি, আমাদের যেটা আজকে আমি কেন বিদেশি কোচের জন্য যাচ্ছি, কারণ আমার যে হাইস্ট লেভেলের মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার যারা নেশনকে রিপ্রেজেন্ট করে, তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা নাই এই পর্যায়ে কাজ করার জন্য। তারা যখন 15, 17, 19 থাকে, তখন যেটা থাকে জাতীয় পর্যায়ে আসলে নাই কেন? কারণ এখনকার কোচের উপর যে গুরুদায়িত্ব থাকে, তাকে যত 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 ব্যাপারগুলো তদারকি করতে হয়। আমি যখন মানে ডিস্ট্রিক্ট লেভেলে, ডিভিশনাল লেভেলে কাজ করি, তখন আমার কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। আমার কাউরে মানে কোচিং স্টাফ কারোর উপরে তদারকি করার হ্যাবিট আমার গড়ে ওঠে না। তো বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য যে সর্বক্ষেত্রে কিছু জ্ঞান আহরণ করা দরকার, সেটাতে আমি যত্নবান হইতে পারি না। আমাকে সবসময় ওই একক ভূমিকা, মানে একের ভিতরে বহু এই ভূমিকা পালন করতে হয়। তো এটাকে একটু বড়, আমি বলি না প্রত্যেক ডিস্ট্রিক্টে কোচকে 3 জন অ্যাসিস্ট্যান্ট দিয়েছেন এই মুহূর্তে, তা না, কিন্তু তার বড় হওয়ার আগ্রহের ক্ষেত্রটা তৈরি করতে হবে। আজকে আমার ডিভিশনাল কোচরা, আমার ডোমেস্টিক জিএতে কোনো ডিভিশনাল কোচ কি তার ডিভিশনাল টিম হ্যান্ডেল করে ফার্স্ট ক্লাস ক্রিকেটে? নট নেসেসারিলি করে না, অনেক সিস্টেমটা নেই। কিন্তু ওই ডিভিশনাল কোচ যদি তার ডিভিশনাল কোচ টিম নিয়ে চিন্তা করতো এবং টিম বিল্ডিংয়ের প্রসেসের মধ্যে নিজেকে ইনভলভ করতে চাইত, তাহলে আমরা একটা পর্যায়ে এসে জাতীয় দলের জন্য ওই লোক পেয়ে যেতাম নিজেদের মধ্যে থেকে, যে এই দলটাকে সুসংহত করার মতো দায়িত্ববান তৈরি হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে না। এখন আরেকটা জিনিস করতে হবে, আমাকে সম্মান দিতে হবে। এই কর্তৃপক্ষ, মানে আমি বিসিবিকেই বলছি, এই কোচকে খেলোয়াড়দের সঙ্গে কাছে গ্রহণযোগ্য করে তোলার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাকে উপরে তুলতে হবে। আমরা এই মুহূর্তে জেলা কোচ আছে আমাদের, কিন্তু কাগজের পত্রে তার ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোচ, কোনো ডিস্ট্রিক্ট কোচ নাই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোচ, তার মাথার উপরে ডিভিশনাল কোচ। তো এই একে ডিস্ট্রিক্ট কোচের মর্যাদাটা মুখে দিচ্ছি, কাগজে কলমে দিচ্ছি না। আমি কি ঠিক আছি? হ্যাঁ, তো এই যে আমি খুব সামান্য একটা ব্যাপার, এইটুক দিলেও তো তার আত্মসম্মান বোধটা বাড়ে
আর ডিস্ট্রিক্টে বহু লোক আছে, তার আমাদের সামাজিক প্রেক্ষাপটে এরকম তার প্রতিপক্ষ থাকে, আর কি এর ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোচ। এই যে তাকে একটা মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে আমাদের কৃপণতা, এটা খুব দীর্ঘসূত্রী উপরের দিকে আমাদেরকে যেতে দেয় না, কোচকে বড় চিন্তা করতে দেয় না। এই এনভায়রনমেন্টটা আমাদের তৈরি করতে হবে। মোটা দাগে আপনার কাছ থেকে অনেকগুলো অন্তরায় পেলাম, নিশ্চয়ই আপনি একমত হবেন ফাহিম ভাই। না, ডেফিনেটলি কোচের মূল্যায়নটা হয়তো আমরা ঠিকমতো করতে পারছি না। তার যেই তাকে যেই জায়গাটা দেওয়া দরকার, তাকে যেই স্পেসটা দেওয়া দরকার, তার সাথে জীবন হ্যাঁ একাই কাজ করছে, তার কোনো হ্যান্ডস নেই। সো সেই অভিজ্ঞতা তার অন্যান্য জ্ঞানগত ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো ভূমিকা রাখছি না। হ্যাঁ, সবকিছু মিলেই বোধহয় আমরা যথেষ্ট কাজ করছি না কোচদের জন্য এই মুহূর্তে যারা কাজ করছে বাংলাদেশে ক্রিকেট কোচ হিসেবে। এর পাশাপাশি আমি বলবো যে প্লেয়ার উঠানোর ব্যাপারে আমরা সবসময় বলে থাকি, একটা পাইপলাইনের কথা বলে থাকি। কোচের ক্ষেত্রে কিন্তু একই জিনিস প্রযোজ্য, পাইপলাইনটা। সেটা কীভাবে হবে? আমরা জাতীয় দলের কোচের ব্যাপারে আমরা চাই ওর এই 1, 2, 3, 4 করে 10 রকমের তার কোয়ালিটি থাকতে হবে। কিন্তু আমরা যখন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের দিকে তাকাই, সেই কোচের কি আমরা কিছু চাই? আমরা আমাদের লিস্টেতে যে কোচটা কাজ করে তাদের কাছ থেকে কিছু চাই, সেখানে হয়তো 1 বা 2 হলেই আমরা খুশি। এবং তার নিচে যারা হয়তো আন্ডার 15 ডিভিশনাল টিম, ওখানে 1 হলেই চলে, আর তার নিচে হয়তো কিছু না হলেও চলে। সো আমাদেরকে ঠিক করতে হবে আমরা জাতীয় দলের ইমিডিয়েট নিচে যেসব জায়গাগুলিতে আছে ওখানে কি চাই সেটা যদি আমরা পুরো করতে চাই, তাহলে সেই ধরনের প্রবাবল কোচদেরকে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। সেই ধরনের সম্মানেরও ব্যবস্থা করতে হবে তখন আমাদেরকে। আমাদের এখানে একটা বিরাট সমস্যা হচ্ছে যে জাতীয় দলের ওখানে আমরা যে ইনভেস্ট করতে রাজি আছি, এখানে সেই ইনভেস্টমেন্ট করতে আমরা কিন্তু রাজি, অথচ এটা থেকে ওটা দূরত্ব কিন্তু এইটুকের বেশি একটুও না। আমরা যদি অস্ট্রেলিয়ার স্টেট টিমের কথা চিন্তা করি এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের কথা চিন্তা করি, জাস্টিন ল্যাংয়ের মধ্যে এখন ওদের কোচ, 2 দিন পরে গিয়ে দেখবো হয়তো কোনো স্টেটের কোচ। সো দের ইজ নো ডিফারেন্স, ওখানে কোনো ডিফারেন্স না। কিন্তু আমাদের এখানে কিন্তু এটা আকাশ পাতাল পার্থক্য। কিন্তু ওইখানে আরেকটা ব্যাপার ফাহিম, এটা প্লেয়ারদের ব্যাপারে প্রযোজ্য। এখন জাতীয় দলে থাকা আর না থাকা, যেন জাতীয় দল থেকে বের হওয়া মানে স্বর্গচ্যুতির মতো ব্যাপার। একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার তার আর্থিক বেনিফিট যদি জাতীয় দলের খেলোয়াড়দের সমান না কাছাকাছি পেত, যে তার আর্থিক ক্ষতিটা জাতীয় দলে না থাকলে, মানে মূল বিষয়টা হচ্ছে জাতীয় দলের ফোল্ডে যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের বাইরে যারা, তাদের সঙ্গে ব্যবধানটা অনেক অনেক বেশি। দুজনের কাছে খুব সংক্ষেপে জানতে চাই, এক কথায়, আমরা অদূর ভবিষ্যতে কি জাতীয় দলের হেড কোচ একজন বাংলাদেশিকে দেখতে পারি? প্রথমে ফাহিম ভাই। খুব সংক্ষিপ্ত বলতে গেলে বলতে হবে না, কারণ আমরা ওই ধরনের কোনো চেষ্টা আমাদের নাই। যেসব ফ্যাক্টর ফুলফিল করলে সেটা সম্ভাবনা দেখা দিতে পারতো, ওইসব দিকে আমাদের দৃষ্টি এখনও নেই। সে কারণে সম্ভব না। আমরা যেমন প্লেয়ারের পাইপলাইন নিয়ে কাজ করি, প্লেয়ার কীভাবে উঠে আসবে কাজ করি, এবং তারা উঠে আসছে, কিন্তু সেইভাবে আমরা কোচদের উঠে আসার ব্যাপারটা দেখি না, সেইভাবে আমরা আম্পায়ারদের উঠে আসার ব্যাপারটা দেখি না, কিংবা একজন ফিজিওথেরাপিস্টের উঠে আসাটা দেখি না। সো এইটার অভাবের কারণে বোধহয়। ধন্যবাদ ফাহিম ভাই। জালাল ভাই, আমরা কি আসলেই সত্যি মানে এই হতাশা নিয়ে শেষ করব যে অদূর ভবিষ্যতে আমরা কোনো দেশি কোচ দেখবো না বাংলাদেশ জাতীয় দলে? না, এখন কথা হচ্ছে আপনাকে এটা দেখতে চাইলে আপনাকে সাহসী হতে হবে। ফাহিম যেটা বলছে সেটা আমি একই সুরে বলছি, যে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে একজন কোচ তৈরি হয়ে যাবে না। আমাদের জাতীয় টিমের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, তো আমাদের মানে খেলার সঙ্গে যারা জড়িত অন্যান্য সেক্টরগুলোর কাছেও প্রত্যাশা থাকতে হবে। ওইসবের আম্পায়ারিং, কোচিং, কিউরেটরশিপ, ট্রেনার, ফিজিও সব সেক্টরই আমাদেরকে নিজস্ব শক্তি দিয়ে নিয়ে উপরে ওঠার একটা প্রবণতা থাকতে হবে। এখন ওই যে প্রথমেই বলছিলাম যে খেলোয়াড়দের কাছে স্থানীয় কোচের গ্রহণযোগ্যতাটা বাড়াতে হলে তাই স্টার্ট করতে হবে কোথাও। এভারেস্টটা অনেক উঁচা, ওটা দেখে আমরা যদি ওঠার চেষ্টা না করতাম মানুষ উঠতে পারতো না। চেষ্টাটা করেছে এবং একজন উঠেছে, তো আমাদের এই যে চেষ্টা করাটা তো শুরু করতে হবে কোথাও। এই সাহসী এখন এটা করতে হলে একটা পর্যায়ের থেকে আমার কাউকে পিক করতে হবে। এই মুহূর্তে যদি নাম করতে বলেন, আমি 2জন লোকের নাম করতে পারি। এখন তাদের এনার্জিও আছে এবং যথেষ্ট মানে কোচিং দক্ষতাও আছে, এবং একজনের তো একদম মানে কোচিং সেক্টরে বা ক্রিকেট ডেভেলপমেন্ট সেক্টরে আন্তর্জাতিক এক্সপোজার হয়েছে, যদিও কোনো নাম দুটো প্লিজ, সময় নেই। না, এখন আমি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলবো।
আর আমাদের জেনারেশন রিপ্রেজেন্ট করে এখন সালাউদ্দিন, আমি সালাউদ্দিনের কথা বলবো। কাউকে নিয়ে সাহসটা করতে হবে। জালাল আহমেদ চৌধুরী এবং নাজমুল আহমেদ আবেদিন ফাহিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের আয়োজন। তবে এই প্রত্যাশা অবশ্যই থাকবে যে বোর্ড সভাপতি বলেছেন যে ঈদের পরের সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ, ওই সপ্তাহে হয়তো আমরা পেয়ে যাব জাতীয় দলের পরবর্তী কোচ, এবং শুধু জাতীয় দল নয়, পুরো সিস্টেমে ভালো কোচ আমরা পাবো, মানুষের ক্রিকেট তরতর করে এগিয়ে যাবে সামনের দিকে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টস। ধন্যবাদ সবাই।